নমস্কার, আমি মোনালিনা। পেটস্পিকে আজকে একটা দারুণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। একটা বিশেষ বিষয় বলতে পারেন। আচ্ছা, যখন সদ্যোজাত একটা সন্তান জন্ম হয়, তখন মা-বাবাদের দেখবেন যে ১ম বছর কিন্তু তারা বেশ হেসে খেলে সময়টাকে স্পেন্ড করছে, রাইট? কিন্তু যেই একটা বছর কেটে যায় না, একটা ভয় কাজ করে। এট লিস্ট এখনকার সময় তো কাজ করেই। কেন বলুন তো? কারণ একটা ডেভেলপমেন্টের একটা প্রবলেম অনেক বাচ্চাদের মধ্যে কিন্তু হয়ে থাকে। যেটা মা-বাবা দুজনেই আস্তে, আস্তে বুঝতে পারে যে আমার বাচ্চার ঠিকঠাক ডেভেলপমেন্ট হচ্ছে তো? স্পিচ ডেভেলপমেন্টটা মনে হচ্ছে কেমন একটা দেরিতে ওর শুরু হচ্ছে। আমার দেখা কিন্তু এরকম অনেক বাবা-মা এটা ফেস করেছেন। কিন্তু সে সময় তারা না বুঝতে পারে না যে তারা কি করবে? কোনটা ঠিক পথ? কাকে গিয়ে কথাটা বলবে? সেই বিষয়ে আজকে কথা বলবো এই ব্যাপারে যিনি বিশেষজ্ঞ ডক্টর সুমন্ত ভট্টাচার্য। নমস্কার, নমস্কার। হুম। তো তার থেকে আজকে জেনে নেব এটার না একটা আক্ষরিক নাম আছে। নামটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এই জিনিসটা কি? বাচ্চাদের কি থেকে হয়? কিভাবে হয়? কি, কি লক্ষণ? মানে এইটা যে আমরা বুঝবো কি করে সেটা ডক্টর সুমন্তন স্যারের কাছ থেকে আজকে আমরা জেনে নেব। মানে এই জিনিসটা হওয়ার পেছনে মানে মেইনলি কারণ কি, কি? মানে এটা হ্যাঁ, কেন হয় এই একদম। জিনিসটা? এই অটিজম স্পেকট্রাম নিয়ে আ খুব আনফরচুনেট একটা ব্যাপার। সেটা হচ্ছে যে এখন সারা পৃথিবীতে প্রচুর এটা নিয়ে রিসার্চ হচ্ছে এবং এখন অব্দি খুব আনফরচুনেটলি কোন সিঙ্গল কজ এখন অব্দি পাওয়া যায়নি। There is no single cause of autism spectrum. আ তো এর এর কারণ আমরা বলি মাল্টিফ্যাক্টোরিয়াল। মাল্টিফ্যাক্টোরিয়াল মানে অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করলে তবে এই অটিজম স্পেকট্রাম হতে পারে। ইনফ্যাক্ট that is also very difficult to say যে টু প্রেডিক্ট যে which baby will be affected with autism spectrum, which will be not. বোঝা গেল? মানে আমি আগে থেকে being a pediatrician developmental আমি নিজেও প্রেডিক্ট করতে পারব না যে এই বাচ্চাটার ডেলিভারি হলো, এই বাচ্চাটার হতে পারে অটিজম, আরেকজনের হতে পারে না। হুম, দ্যাট ইস ভেরি ডিফিকাল্ট। কি ফ্যাক্টরের জন্য হতে পারে? মোস্ট কমনলি যেটা দেখা গেছে বিভিন্ন রিসার্চে একটা জেনেটিক্যাল ফ্যাক্টর কাজ করে। এবার জেনেটিক্যাল ফ্যাক্টর হলে মা-বাবার মধ্যে একটা প্রশ্ন আসে যে, "ডাক্তারবাবু আমার কাছে প্রতিদিনই প্রচুর চেম্বারে এই প্রশ্নটা আসে যে, ডাক্তারবাবু আমরা জেনেটিক্যালি তো পজিটিভ পেলাম। একটা ক্রোমোজোমাল অ্যানালিসিস আমরা করি। তাতে কিছু ক্রোমোজোমের গন্ডগোল পাওয়া যায়। অটিজম স্পেকট্রামে এটা জেনেটিক্যালি খুব হুম, বেশি পাওয়া হুম, যায়।" হুম, তখন মা-বাবার প্রশ্ন হয়, "ডাক্তারবাবু আমাদের ফ্যামিলিতে তো ১৪ গোষ্ঠীতে কারোর এরকম নেই বা হুম, কারোর এরকম কখনো হয়নি। হঠাৎ করে আমার বাচ্চার কেন হলো? আমি কেন সেই হুম, হুম, আনফরচুনেট হুম, পারসন?" হুম, এইটারও একটা ব্যাপার আছে। জেনেটিক্স ইস এ ভেরি ডিফিকাল্ট থিং এবং ভেরি কমপ্লিকেটেড থিং অলসো। জেনেটিক্সে ২ রকম হয়। একটা রিসেসিভ হয়, একটা ডমিন্যান্ট। রিসেসিভ মানে অনেক ফ্যামিলিতে সেই ফল্টি জিনটা বা সেই অ্যাবনরমাল জিনটা তারা বাহন করে নিয়ে গেছে মা-বাবা। কিন্তু সেটা কখনো প্রকট হয়নি। সেটা প্রকট হয়েছে এই এই জেনারেশনে এসে। জেনারেশন এসে। হ্যাঁ, কিন্তু ছিল। এইবার প্রকট হওয়ার পেছনে আবার অনেকগুলো ফ্যাক্টর আছে। এটা তাহলে ফার্স্ট ফ্যাক্টর জেনেটিক, যেটাতে অটিজম স্পেকট্রাম হতে পারে। হতে পারে। জেনেটিক একটা হ্যাঁ, প্রিডিসপোজিশন থাকে। হ্যাঁ। নেক্সট ফ্যাক্টর এই জেনেটিক্স যাদের ক্ষেত্রে ফল্টি থাকে, তাদের আবার অনেকগুলো ফ্যাক্টর আছে যেটা ট্রিগারিং ফ্যাক্টর আমরা বলি। হুম, ট্রিগারিং ফ্যাক্টর মানে এইগুলো যদি জিন কারোর গন্ডগোল আছে তার সঙ্গে আমরা আরো কিছু অ্যাসোসিয়েটেড উপাদান দিলাম বা এলিমেন্টস দিলাম যেটা ওর এই অটিজম স্পেকট্রামটাকে রিপ্রেজেন্ট হুম, করলো। হুম, হুম, যেরকম বাংলা ভাষায় পরিষ্কার বোঝানোর জন্য আমি বলছি, যেমন ধরুন আগুন জ্বলছে। হুম, আগুন জ্বলছে হচ্ছে দ্যাট ইস a faulty gene. Now we are adding something like ঘি হুম, যেটা আগুনটাকে ফ্লেয়ার আপ করবে। হুম, এই ফ্লেয়ার আপ মানে ওই প্রেজেন্টেশনটা যে বাচ্চার অটিজম স্পেকট্রাম হলো। হুম, এবার কি এই ঘিটা কি? আগুন তো আমি বোঝালাম যে জিন। হুম। নাও দ্যা ঘিটা কি? ঘি হচ্ছে বিভিন্ন এনভায়রনমেন্টাল পলিউশন দ্যাট ক্যান বি a পার্ট। এই যে এখন প্রচুর পলিউশন হচ্ছে। ও! সেটা একটা ট্রিগারিং ফ্যাক্টর অফ অটিজম স্পেকট্রাম যেটা জিনটাকে স্টিমুলেট করে ফর অটিজম স্পেকট্রাম এর প্রেজেন্টেশন এর জন্য। আচ্ছা। নেক্সট পয়েন্ট হচ্ছে ম্যাটারনাল কিছু ফ্যাক্টর। অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের ক্ষেত্রে একটু ডিলেড প্রেজেন্টেশন অফ প্রেগন্যান্সি হয়। আ মানে লেট প্রেগন্যান্সি লেট যাকে প্রেগন্যান্সি বলে। ইয়েস। ধরো ৩৫ বছরের পরে প্রেগন্যান্সি বা 40 ইয়ার্স এর প্রেগন্যান্সি তাদের ক্ষেত্রে দেখা যায় অটিজম স্পেকট্রাম সেই ওহো! বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় ম্যাটারনাল কিছু ড্রাগ এর জন্য এই যে প্রেগন্যান্সির ফেজটায় অনেক ওষুধপত্র দেন হুম, গাইনোকোলজিস্টরা বা হুম, অবস্টেট্রিশিয়ানরা।
তো তাদের জন্য তার জন্যও অনেক সময় এফেক্ট হয়। কিছু অ্যান্টিবায়োটিক আছে, কিছু অ্যান্টি কনভালসেন্ট আছে বা এই ম্যাটারনাল প্রেগন্যান্সি পিরিয়ডে কোনো কমপ্লিকেশনস অনেক মাদের ক্ষেত্রে জন্ডিস ডেভেলপ করে। হ্যাঁ, কারোর ক্ষেত্রে রাইট। আ কনভালশন হয়, একটা খিঁচুনি মতো হয় যেটাকে আমরা বলি এক্ল্যাম্পসিয়া। হ্যাঁ, তো এইগুলোও কিন্তু একটা এই ট্রিগারিং এই যে হুম, ঘি এগুলো হচ্ছে ঘি। হুম, ছিল প্রবলেম হুম। তার সঙ্গে এগুলো অ্যাসোসিয়েটেড হলো। আচ্ছা। হয়ে তাদের ক্ষেত্রে এটা হলো। সেইজন্য দিস ইস ভেরি ডিফিকাল্ট টু হুম, প্রেডিক্ট যে কোন বাচ্চার হবে, কোন বাচ্চার হবে না। এর মানে এটা নয়, আপনারা এটা ভাববেন না যে 40 ইয়ার্স এ যদি কেউ প্রেগন্যান্ট হন বা তার বেবি হয় তার মানেই তার অটিজম হবেই। আমি সেটা কিন্তু বলছি না। I am telling that this is the risk factor. মানে হতেও পারে। হতেও পারে। বাট হওয়ার সেজন্য আমাদের চান্সেস সাবধানতা থাকে হওয়ার একটুখানি। হ্যাঁ, চান্সেস থাকে। থাকে। বাট এক্সাক্টলি। there is no single most cause তার of মানে autism এটা না spectrum. যে 35 এর নিচে হলেও যে হবে না। হবে হতেই না। পারে। হতে পারে। হতেই ইনফ্যাক্ট পারে। এরকমও আমরা হিস্ট্রি পাই ২৮ বছর ২৯ বছর বয়সে মা প্রেগন্যান্ট হুম, হয়েছেন এবং তার বেবি আমার কাছে এসছে। হুম, এখন তার হুম, ৩ বছর বয়স হুম, বাচ্চার। তার অটিজম স্পেকট্রাম হয়েছে। হুম, এরকম হচ্ছে। হুম, এরকম পাচ্ছি আমরা। হুম, অথচ তার কোনো কমপ্লিকেশনস নেই। আমি হুম, ওইজন্য বললাম মানে something is unknown হুম, but what is very small portion is known হুম, সেটা হচ্ছে এই ফ্যাক্টরস গুলো হুম। যেগুলো এই ব্যাপারটাকে নিয়ে অনেক জট ছিল। সেটা আজকে অনেকটা মানে খুলল স্যারের জন্য অনেকটা। আশা করি আপনাদেরও অনেক সুবিধা হবে। মানে যারা নতুন বাবা-মা একদম সদ্য বাবা-মা আপনারাও হয়েছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী আমার মনে হয়। কারণ অনেকে আমার দেখা তো প্রচুর মানুষ আছে, প্রচুর ইভেন আমাদেরও অনেক ফ্যামিলি মেম্বারসদের মধ্যে এই জিনিসটা আছে, ঘটেছে। সো কিন্তু অনেক কিছু না আমরা জানি না বা জেনেও হয়তো আমরা জিজ্ঞাসা করি না যে এটা কেন হচ্ছে, কি বিষয় না বিষয়। তো আজকে কিন্তু স্যার এটা একদম মানে হয় না যে একদম পয়েন্ট টু পয়েন্ট মানে ওয়ান বাই ওয়ান করে সমস্ত কিছু ক্লিয়ারলি বললেন। কিভাবে হয়, কি পদ্ধতি, কিভাবে করতে হবে, না করতে হবে। এভরিথিং, এভরিথিং। সো আমার মনে হয় যে যারা বুঝতে পাচ্ছেন বাড়িতে মা-বাবা যে বাচ্চার কিছু সমস্যা হচ্ছে, দেখা দিচ্ছে, ঘাবড়ানোর কোনো ব্যাপার না। এখানে বিশেষজ্ঞরা আছেন। তাদের সাথে গিয়ে কনসাল্ট করুন। তারা যেভাবে আপনাদেরকে বলছেন, সেই পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করেন না, দেখবেন অটোমেটিক্যালি জিনিসটা খুব নরমাল হয়ে যাচ্ছে। মানে যেমন সাধারণ বাচ্চারা যা করছে, আপনার বাচ্চাও ঠিক তাই করবে। কিন্তু সেই পদ্ধতিটা একটু ফলো আপ করতে হবে। যদি সেটা থেকে আপনারা নিজেরা বিচ্যুত হয়ে যান না, তাহলে দেখবেন যে সেই মানে ঘিসাপিটা ব্যাপারটা, সেই একঘেয়েই মানে বাচ্চা আগের মতনই আছে। কোন রকম ডেভেলপমেন্ট কিছু হচ্ছে না। কিন্তু যদি সেটাকে মেইনটেইন করতে হয় তাহলে কিন্তু স্যার যা বললেন, এরকম যারা বিশেষজ্ঞরা আছেন তাদের কথা কিন্তু মাথায় রেখেই আপনাদের সমস্ত কাজ করতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের খুব উপকারে লাগবে। যারা এই জিনিসটা এখন দেখছেন বা ফিল করছেন বা যাদের বাড়িতে এই সমস্যাটা আছেন তাদের জন্য। তো আপনাদের বাড়িতেও যদি এই সেম সমস্যা থেকে থাকে, তাহলে আপনারাও দেরি না করে ডক্টর সুমন্তন স্যারের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনের নিচে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটিতে। থ্যাংক ইউ সো মাচ। স্যার থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের এই পডকাস্টে আসার জন্য। থ্যাংক ইউ। আপনাকেও খুব ভালো এই সঞ্চালনা করার জন্য পুরো জিনিসটাকে ক্লিয়ারলি মা-বাবার কাছে মানে এই জিনিসটা উপস্থাপন করার জন্য থ্যাংক ইউ থ্যাংক সো ইউ, মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।